WBHRB GDMO 2025-26 রিক্রুটমেন্ট সাইকেলের ইন্টারভিউ রিভিশন সিরিজের আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি ভ্যাকসিন এবং স্নেক বাইট নিয়ে। এই ভিডিওতে দেখে নেব পেডিয়াট্রিক মেডিসিন থেকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করছে এবং সেই কোশ্চেনগুলোর উত্তর কী হবে। প্রথমেই আসি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন নিয়ে। তো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্রাইটেরিয়া অনেক কি জিজ্ঞেস করেছে এবং তার সাথে কখন রেফার করতে হবে এবং কোথায় রেফার করতে হবে। তাহলে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্রাইটেরিয়া হলো ওয়েট ফর হাইট বা ওয়েট ফর লেংথ -3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের চেয়ে কম হবে, মিড আপার আর্ম সার্কামফারেন্স 11.5 সেমি এর চেয়ে কম হবে, আর ইডিমা অফ বোথ ফিট থাকবে। তো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনকে এরপর আরও দুটো ক্যাটেগরিতে ভাগ করা যায়, স্যাম উইথ মেডিকেল কমপ্লিকেশন এবং স্যাম উইদাউট মেডিকেল কমপ্লিকেশন। তো উইথ মেডিকেল কমপ্লিকেশানে এক্সট্রা কী থাকবে না, যে কমপ্লিকেশানগুলো থাকবে সেগুলো হলো যে এনি জেনারেল ডেঞ্জার সাইন কি সেটা পরের স্লাইডে আসছি, এনি সিভিয়ার ক্লাসিফিকেশান, নিউমোনিয়া, ডায়রিয়া উইথ ডিহাইড্রেশন অর পোর অ্যাপেটাইট, ইডিমা অফ বোথ দ্য ফিট, এইসব জিনিসগুলো থাকলে সেটাকে বলা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন উইথ মেডিকেল কমপ্লিকেশান। তো যে সমস্ত বাচ্চা আসবে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন উইথ মেডিকেল কমপ্লিকেশান নিয়ে, তাদের নিউমোনিয়া, ডায়রিয়া, মিজেলস এবং অন্যান্য সিভিয়ার ডিজিজ থেকে মৃত্যুর একটা হাই রিস্ক থাকে। তো এই সমস্ত বাচ্চাদের আর্জেন্ট রেফার করতে হবে না, কোথায় রেফার করতে হবে, নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে রেফার করতে হবে। এবং সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন উইদাউট মেডিকেল কমপ্লিকেশানে বাচ্চাদের খালি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন থাকবে, কোনো মেডিকেল কমপ্লিকেশান থাকবে না। এরপর আসি দ্বিতীয় টপিকে, যেটা হলো নিউমোনিয়া নিয়ে জিজ্ঞেস করছে নিউমোনিয়ার ডেঞ্জার সাইনগুলো কী কী, ক্লাসিফাই কীভাবে করবে এবং কীভাবে ম্যানেজ করবে। তো নিউমোনিয়াকে ক্লাসিফাই করব আমি সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ নিউমোনিয়া, আরেকটা হলো যে নো নিউমোনিয়া, খালি কফ অর কোল্ড। তো সিভিয়ার নিউমোনিয়া কখন বলবো, যখন এনি জেনারেল ডেঞ্জার সাইন প্রেজেন্ট। তো জেনারেল ডেঞ্জার সাইন কোনগুলো, 4টে জেনারেল ডেঞ্জার সাইন আছে। দেখতে হবে বাচ্চা ব্রেস্ট ফিড করতে পারছে কিনা, বাচ্চা সমস্ত কিছু বমি করে বের করে দিচ্ছে কিনা, কনভালসেন হচ্ছে কিনা, এবং বাচ্চা লেথার্জিক বা আনকনসিয়াস হয়ে পড়ছে কিনা। তো এই 4টে জিনিস হলো জেনারেল ডেঞ্জার সাইন। তো জেনারেল ডেঞ্জার সাইন যদি থাকে, কিংবা যদি চেস্ট ইনড্রয়িং থাকে, কিংবা যদি স্ট্রাইডর শোনা যায় বাচ্চাতে, তাহলে সেটা হবে সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ। সেকেন্ড ক্লাসিফিকেশন হলো যে নিউমোনিয়া কখন বলবো না, ফার্স্ট ব্রিদিং যদি থাকে তখন বলবো নিউমোনিয়া। এবার ফার্স্ট ব্রিদিং ডিফাইন করতে হবে, যখন বাচ্চার বয়স 2 মাস থেকে 12 মাসের মধ্যে, তখন 50 ব্রিথস অর মোর পার মিনিট বলবো ফার্স্ট ব্রিদিং। যখন বাচ্চার বয়স 12 মাসের বেশি, 5 বছর অবধি বয়স, তখন 40 ব্রিথস পার মিনিট অর মোর হলো ফার্স্ট ব্রিদিং। আর যখন নিউমোনিয়ার কোনো সাইন নেই বা ভেরি সিভিয়ার কোনো ডিজিজের সাইন নেই, তখন বলবো কফ অর কোল্ড। তো এই ক্লাসিফিকেশনের উপর বেস করে ট্রিটমেন্ট প্রোটোকলটা রয়েছে। তো সিভিয়ার নিউমোনিয়া বা ভেরি সিভিয়ার ডিজিজে কী করতে হবে না, ইনজেক্টেবল ক্লোরামফেনিকল ফার্স্ট ডোজ দিয়ে, বা যদি সেটা না থাকে তখন ওরাল অ্যামক্সিসিলিন ফার্স্ট ডোজ দিয়ে আর্জেন্টলি হাসপাতালে রেফার করতে হবে। নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যামক্সিসিলিন দিতে হবে 5 দিন ধরে, এবং বাচ্চার মাকে বুঝিয়ে বলতে হবে যে এই জিনিসগুলো হলো ডেঞ্জার সাইন, এগুলো যদি দেখা যায় তখন সাথে সাথে বাচ্চাকে আবার হাসপাতালে নিয়ে আসতে হবে এবং 2 দিন পর ফলো আপের জন্য আসতে বলতে হবে। নো নিউমোনিয়া অর্থাৎ কফ অর কোল্ড যদি হয় তখন কি করতে হবে না, যদি কফ প্রেজেন্ট থাকে 30 দিনের বেশি, তখন অ্যাসেসমেন্টের জন্য রেফার করতে হবে, ডেঞ্জার সাইনগুলো মাকে বুঝিয়ে বলতে হবে, এবং যদি কন্ডিশন ইমপ্রুভ না করে তখন 5 দিন পর ফলো আপের জন্য আসতে বলতে হবে। তো এই গেল নিউমোনিয়া। এরপর যেটা জিজ্ঞেস করছে সেটা হলো ডায়রিয়া আর ডিহাইড্রেশন। তো একটা বাচ্চা ধরো পিএইচসিতে এলো, যে বাচ্চার মা বললো বাচ্চার ডায়রিয়া হয়েছে, তো জিজ্ঞেস করতে হবে যে কতক্ষণ বা কত দিন ধরে, এবং স্টুলের মধ্যে ব্লাড আসছে কিনা। তারপর একই সাথে বাচ্চার জেনারেল কন্ডিশন দেখতে হবে, যে বাচ্চা লেথার্জিক হয়ে পড়েছে কিনা বা আনকনসিয়াস হয়ে গেছে কিনা, রেস্টলেস বা ইরিটেবল আছে কিনা, আইজ সানকেন আছে কিনা, অ্যাবডোমেনে স্কিন পিঞ্চ করে দেখতে হবে যে এটা গোজ ব্যাক ভেরি স্লোলি অর স্লোলি, ভেরি স্লোলি অর্থাৎ 2 সেকেন্ডের বেশি সময় লাগবে। আর বাচ্চাকে ফ্লুইড অফার করে দেখতে হবে যে সে জল খেতে পারছে কিনা, কিংবা কখন সে খুব থ্রাস্টি আছে, খুব ইগারলি ড্রিঙ্ক করছে।
তো এই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে ডিহাইড্রেশনকে তিনটে ভাগে ভাগ করা যায়: সিভিয়ার ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন এবং নো ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশনে কী কী সাইন থাকবে না, লেথার্জিক অর আনকনসাস হবে বাচ্চা, আইজ সানকেন থাকবে, নট এবল টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কিং পোরলি, অ্যান্ড স্কিন পিঞ্চ গোজ ব্যাক ভেরি স্লোলি, অর্থাৎ 2 সেকেন্ডের বেশি টাইম লাগবে। তো এই চারটে সাইনের মধ্যে যে কোনো দুটো বা তার চেয়ে বেশি প্রেজেন্ট থাকবে সিভিয়ার ডিহাইড্রেশনে। সাম ডিহাইড্রেশনে কী কী সাইন থাকবে না, বাচ্চা রেস্টলেস হবে, ইরিটেবল হবে, আইজ সানকেন থাকবে, ড্রিঙ্কস ইগারলি অ্যান্ড ভেরি থ্রাস্টি, স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি। নো ডিহাইড্রেশনে নট এনাফ সাইন্স টু ক্লাসিফাই অ্যাজ সাম অর সিভিয়ার ডিহাইড্রেশন, তখন বলবো নো ডিহাইড্রেশন। এবার ডিহাইড্রেশন অনুযায়ী যে ট্রিটমেন্ট প্রোটোকল, যখন সিভিয়ার ডিহাইড্রেশন তখন বাচ্চাকে প্ল্যান সি অনুযায়ী ফ্লুইড দিতে হবে। তো প্ল্যান সি কী? প্ল্যান সি হলো ইমার্জেন্সি আইভি রিহাইড্রেশন। ফ্লুইড অফ চয়েস হচ্ছে রিঙ্গাল ল্যাকটেট, রিঙ্গাল ল্যাকটেট না পাওয়া গেলে নর্মাল স্যালাইন দিতে হবে। টোটাল ফ্লুইড দিতে হয় 100 ml per kg। তো রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন কীরকম না, ইনফ্যান্টসের ক্ষেত্রে প্রথম 1 ঘন্টায় 30 ml per kg দিতে হবে, পরের 5 ঘন্টায় 70 ml per kg দিতে হবে এবং 6 ঘন্টা পর রিঅ্যাসেস করতে হবে। ওল্ডার চিলড্রেনে অর্থাৎ 1 থেকে 5 বছর যাদের বয়স, তাদের ক্ষেত্রে প্রথম 30 মিনিটে 30 ml per kg দিতে হবে এবং পরবর্তী 2.5 আওয়ার্সে 70 ml per kg করে দিতে হবে এবং 3 ঘন্টা পর রিঅ্যাসেস করতে হবে। রিঅ্যাসেসের অর্থ হলো যে আবার এই 6 ঘন্টার পর একটা ইনফ্যান্টকে আমি রিঅ্যাসেস করে দেখব এই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী সে সাম ডিহাইড্রেশনে যদি পড়ে বা সিভিয়ার ডিহাইড্রেশনে পড়ে, সে অ্যাকর্ডিংলি, বা নো ডিহাইড্রেশন, সে অ্যাকর্ডিংলি তখন তাকে ট্রিট করা হবে। এই জন্য কিছুক্ষণ পর পর রিঅ্যাসেস করে দেখতে হয়। এরপর আসি প্ল্যান বিতে, সাম ডিহাইড্রেশন যখন, প্ল্যান বিতে কী করা হয় না, রিহাইড্রেট ইউজিং ওআরএস অ্যাট হেলথ সেন্টার। এটাতে আইভি ফ্লুইড দেওয়ার দরকার নেই, ওআরএস দিয়েই রিহাইড্রেশন করা যাবে। তো ওআরএস কত দেবো না, 70 ml per kg বডি ওয়েট দিতে হবে 4 ঘন্টা ধরে। তারপর 4 ঘন্টা পর রিঅ্যাসেস করব যে বাচ্চা ইমপ্রুভ করেছে কিনা বা ডিটেরিওরেট করেছে কিনা, অ্যান্ড অ্যাকর্ডিংলি ট্রিট করব। তারপর আসি নো ডিহাইড্রেশন। যখন নো ডিহাইড্রেশন তখন কি করতে হবে না, গিভ ফ্লুইড, জিঙ্ক সাপ্লিমেন্টস অ্যান্ড ফুড টু ট্রিট ডায়রিয়া অ্যাট হোম অ্যান্ড অ্যাডভাইস মাদার হোয়েন টু রিটার্ন ইমিডিয়েটলি। এরপর আরেকটা জিনিস আছে যে ডিসেন্ট্রি, যে যখন ব্লাড ইন দ্য স্টুল প্রেজেন্ট তখন কি করতে হবে না, সিপ্রোফ্লক্সাসিন দিয়ে চিকিৎসা করতে হবে 3 দিন জন্য। তারপর ডিহাইড্রেশন ট্রিট তো করতেই হবে, জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিতে হবে 14 দিনের জন্য এবং 2 দিন পর ফলো আপে আসতে বলতে হবে। তো এই গেল ডায়রিয়া। এরপর আসি অ্যাপগাস স্কোরিং। অ্যাপগাস স্কোর নিয়ে অনেককেই জিজ্ঞেস করেছে, পুরো স্কোর হয়তো জিজ্ঞেস করছে না কাউকেই, তাও জেনে রাখা ভালো অন্তত অ্যাপগাস স্কোরের কনস্টিটিউয়েন্টগুলো কী কী, যে অন্তত অ্যাপগারটাই নিউমোনিক সেটা মনে রাখতে হবে। অ্যাক্টিভিটি, পালস, গ্রিমেস, অ্যাপিয়ারেন্স, আর অ্যাপগারে আরটা হলো রেসপিরেটরি এফোর্ট, রেসপিরেটরি রেট নয়। তো অ্যাপগাস স্কোর নিয়ে পুরো ডিটেল তো জিজ্ঞেস করছে না, ধরো জিজ্ঞেস করলো যে অ্যাপগাস স্কোর একটা বাচ্চার দেখা গেল জন্মের পর 3, তখন তুমি কি করবে? তো অ্যাপগাস স্কোর 3 হলে নিওনেটাল রিসাসিটেশন প্রোটোকল অ্যাক্টিভেট করতে হবে এবং সেই প্রোটোকল অনুযায়ী ট্রিট করতে হবে। তো এই প্রশ্ন থেকে চলে আসি নিওনেটাল রিসাসিটেশন প্রোটোকলে, যে একটা বাচ্চা জন্মের সময় দেখতে হবে 3টে জিনিস, যে টার্ম জেস্টেশন কিনা, ব্রিদিং অর ক্রাইং কিনা, গুড টোন আছে কিনা। যদি ইয়েস হয় এগুলোর উত্তর, তখন রুটিন কেয়ার। যদি নো হয় তখন প্রোভাইড ওয়ার্মথ, ক্লিয়ার এয়ারওয়ে, dry and stimulate the baby. And if heart rate below 100, gasping or apnea, then positive pressure ventilation and SpO2 monitoring. And if the answer to the question heart rate below 100, gasping or apnea is no, then we have to see if labored breathing or persistent cyanosis is present. If not, then routine care. And if yes, then clear airway, SpO2 monitoring and consider CPAP. এবার আবার লেফট সাইডে আসি, যে হার্ট রেট যদি 100-র নিচে ছিল
তখন ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপসগুলো নিতে হবে। ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপগুলো কী কী দেখে নেবো। যে ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপের নিউমোনিক হলো এমআর সোপা, যে মাস্ক রিপোজিশন, রিঅ্যাপ্লাই মাস্ক, রিপোজিশন দ্য ইনফ্যান্টস হেড। এস হলো সাকশন, ক্লিয়ার সিক্রেশন বাই সাকশন। ও হলো ওপেন মাউথ, অ্যান্ড পি হলো ইনক্রিজ প্রেসার স্লাইটলি। আর শেষে হলো যে ব্লকড এয়ারওয়ে যদি থাকে, যে এন্ডোট্রেকিয়াল টিউব দিয়ে ইন্টিউবেশন করতে হবে, যে অল্টারনেট এয়ারওয়ে কনসিডার করতে হচ্ছে। তো ওটাই হার্ট রেট যদি তারপরও এমআর সুপার পরও যদি হার্ট রেট 60-এর নিচে থাকে, তখন কনসিডার ইন্টিউবেশন, চেস্ট কম্প্রেশন, কোঅর্ডিনেট উইথ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। তারপরও যদি হার্ট রেট 60-এর নিচে থাকে, তখন আইভি এপিনেফ্রিন দিতে হবে। তো মোটামুটি এইগুলো নিউনেটাল রিসাসিটেশন প্রোটোকল। এই পেজটা ওপি ঘাই বইটা থেকে নেওয়া। তো আরও ডিটেলে পড়তে চাইলে ওই বইটা থেকে পড়ে নিতে পারো। তো এর চেয়ে বেশি ডিটেলে জিজ্ঞেস করছে না এটা। এরপর আসি শেষ টপিক, যেটা হলো ভ্যাকসিন। তো ভ্যাকসিন পিএসএম এর ফ্যাকাল্টি থাকলেও জিজ্ঞেস করবে তোমাকে, পেডিয়াট্রিক ফ্যাকাল্টি থাকলেও জিজ্ঞেস করবে। তো ভ্যাকসিন নিয়ে আগের ভিডিওতে বলেছি যে বাচ্চা জন্মের এতদিন পরে এলে কী কী ভ্যাকসিন দেবে, এই জিনিসগুলো জেনে রাখা খুবই জরুরি। তো মোটামুটি এই সমস্ত কোশ্চেনগুলোই করছে পেডিয়াট্রিক্স থেকে। তো এই কয়েকটা জিনিস অবশ্যই পড়ে যেতে হবে, এবং পরবর্তী ভিডিওতে ডিসকাস করব অবসগাইনি থেকে কী কী কোশ্চেন করছে এবং সেগুলো নিয়ে। তো subscribe if you are following this series. Keep preparing. Good luck to you all.